আরামবাগের আরান্দি ১ নম্বর অঞ্চলে শীতলপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামেরই সন্তান মাত্র 23 বছর বয়সের যুবক রাকেশ রায় দেশের সেবায় ভারতীয় সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় অকাল মৃত্যুবরণ করেছেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার থেকে শুরু করে সমগ্র এলাকা জুড়ে শোকের আবহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই দেশ সেবার স্বপ্ন ছিল রাকেশের। সেই স্বপ্ন পূরণ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তিনি। পরিবারের অভাব অনটন এবং কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের কর্তব্য এবং পরিবারের দায়িত্ব সমানভাবে পালন করে চলেছিলেন ওই যুবক। বছর দেড়েক আগে বাবাকে হারিয়েছিলেন রাকেশ। এরপর মা ও দাদার পাশে দাঁড়িয়ে সংসারের সমস্ত লড়াইয়ের সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন তিনি। পরিবারের এক বড় ভরসা ছিলেন রাকেশ। তার হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। গ্রামের মানুষদের কথায় রাকেশ ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র এবং পরিশ্রমী স্বভাবের ছেলে। সকলের সঙ্গে হাসি মুখে মিশতেন এবং এলাকার গর্ব ছিলেন তিনি। দেশের সেবায় নিয়োজিত অবস্থায় তার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। রাকেশ রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শীতলপুর গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান। এলাকার বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। মাত্র 23 বছরের এই তরতাজা যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে আজ স্তব্ধ এক আরান্দি অঞ্চল। প্রায় আত্মনিয়োগ করা রাকেশ রায়ের আত্মত্যাগ ও স্মৃতি চিরকাল মানুষের মনে থেকে যাবে। অক্সিজেন যে স্যালাইনটা দেবে সেটা পর্যন্ত নেই সেখানে, এমন জায়গায় লাভিয়ে দিয়েছে। তার কাছে কেউ থাকেনি, একজন মানে অসুস্থ অবস্থায় ট্রেনে তুলে দিয়েছে। তা আবার ট্রেনে করে আস্তে আস্তে আবার মাঝ রাস্তায় এসে নামিয়ে দিয়েছে। কিছুদিন আগে একটা লোকাল হসপিটালে, যেখানে কোনো পরিষেবা নেই, তার সাথে যে একজন জওয়ান আসবে সেও কেউ আসেনি। মোটামুটি এসে সেই হসপিটালে ভর্তি হয়েছে, সেই হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেনও পায়নি, স্যালাইনও পায়নি। সেটা ওরই মধ্যে একবার ফোন করেছিল, সেই যে ফোন হলো বন্ধ হয়েছে, তারপর আর ফোনও আর রিসিভ করেনি। বারবার বাড়ির লোক ফোন করছে, তার সত্ত্বেও ফোন রিসিভ হয়নি। তখন এখান থেকে করা হয়েছে। কখন খবর পেলেন এলাকার মানুষ? এলাকার মানুষ খবর পেয়েছে তখন বাজবে বৈকাল 3টা। কাল বৈকাল 3টা? হ্যাঁ, মানে যে মারা গেছে সেই খবরটুকুও দেয়নি। কারণ আমাদের যে ওখানে একজন কাজ করত, একজন গাড়ির শোরুমে কাজ করত, কালীপদ, সে আমাদেরকে জানায় যে এই ঘটনা ঘটে গেছে। পাবলিক জানিয়েছে? হ্যাঁ, পাবলিক জানিয়েছে। তার থ্রুতে আমরা জানতে পেরেছি যে অফিস থেকে কোনো জানানো হয়নি। তার থ্রুতে আমরা জানতে পারি, বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা জানতে পারি যে ছেলেটা আর নেই। তবে আমরা এখান থেকে গেছি, আমাদের যে ওখানে ফোন করা হয়েছে, তখন ওরা জানাচ্ছে যে হ্যাঁ এরকম ঘটে গেছে। লাভটা কি হলো আমার কাছে নাকি? হ্যাঁ, তাদের লাভটা কি হলো? তারা যদি পরিষেবাই দিতে পারবে না, লাভটা কি হলো? এই ঘটনা হলো। রায় আমারই ভাইপো হয়। ও 2022 সালে সিআরপিএফের চাকরি পায়। চাকরি পাওয়ার পরে মধ্যপ্রদেশে গিয়ে ট্রেনিং করে 1 বছরে। তারপরে ফার্স্ট পোস্টিং হয় ওড়িশাতেই তারপর থেকে ডিউটি করছে এবং ওখান থেকে নিষ্ঠার সাথে ডিউটি করছে। লাস্ট 1 মাস আগে ওনার একটু শরীর খারাপ হয়, সেই জন্য উনি ছুটিতে আসেন। ছুটিতে এসে বাড়িতে ট্রিটমেন্ট করায়। ডাক্তাররা সমস্ত রিপোর্ট করেন যে কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে ডাক্তার দেখানো হয়েছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবাই বলেছে ওনাদের হেডকোয়ার্টারে ডাক্তার আছে, তারা আবার ট্রিটমেন্ট করায় 18 তারিখে ডাক্তার দেখে ওনাদের আবার ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে 22 তারিখে আবার একই অবস্থা এবং সেটা বেড়ে যায়। 22 তারিখে ওনাদের ওখানে ট্রিটমেন্ট করার সময় ডাক্তারবাবু রেফার করে দেন যে ভুবনেশ্বরে রেফার করতে ইমিডিয়েট এমসে। তো 22 তারিখ থেকে রেফার করার পরেও ওনাকে কোনো রকম রেফার না করিয়ে 23 তারিখেও ডিউটি করিয়েছে। 24 তারিখে ওনারা অর্ডার করছেন যে রেফার করতে হবে, কারণ তখন অবস্থা খুবই খারাপ। তাহলে ওরা যদি 22 তারিখে রেফার করে থাকে, 23 তারিখে ডিউটি করালো কী করে? ডিউটি করালো 24 তারিখে যখন অর্ডার পেলো, তাহলে 24 তারিখে ওনাদের নিজেদের প্রাইভেট ভেহিকেল বা অ্যাম্বুলেন্সে পাঠানো উচিত ছিল, তা করলো না। ওনারা কী করলো, একটা ট্রেনের মধ্যে তুলে দিয়ে একসাথে পাঠিয়ে দিল, তুমি দেখে নাও নিজের মতো করে। তো 24 তারিখে যখন ভুবনেশ্বর যাচ্ছিল ট্রেনে করে, মাঝ রাস্তায় সম্বলপুরে ওনার অবস্থা আবার খারাপ হয়। সম্বলপুরে যখন ওদের সাথে 2-4 জন ছেলে, জুনিয়র ছেলে যারা ট্রেনিংয়ে যাচ্ছিলো, তারা ট্রেনিং বন্ধ করে ওকে নামিয়ে ওখানে সম্বলপুরে হসপিটালে ট্রিটমেন্ট করা। ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে আইসিইউ এর জন্য রেফার করে। আইসিইউ ইমিডিয়েট শিফট করতে হবে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। সেটা 1টা এরকম টাইম হবে হয়তো দিনের বেলা 24 তারিখে 25 তারিখে, কিন্তু ওই ইউনিট থেকে আমাদের বাড়িতে আমাদের
কোনো রকম কোনো কিছু ইনফর্ম করা নেই যে আমার আপনাদের পেশেন্টের আপনাদের ছেলের এই অবস্থা। যদি ইনফর্ম করতাম আমরা চলে যেতাম নিজে গিয়ে, নিজে থাকতাম সাথে, বা আমরা প্রাইভেট নার্সিংহোমে অ্যাডমিট করতাম। রাত্রি সাড়ে 8টা 9টার পর সময় আমাদেরকে জানাচ্ছে আপনাদের ছেলের অবস্থা খুবই খারাপ। তখন আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা ইমিডিয়েট পাশাপাশি কোনো নার্সিংহোম থাকলে সেখানে আপনারা অ্যাডমিট করেন, আমরা খরচ দেবো, আপনাদের কোনো রকম খরচের চিন্তা করতে হবে না। ওখানে আইসিইউ থাকলে আপনারা ইমিডিয়েট অ্যাডমিট করে দেন, আমরা আসছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের গাড়ি করে আমরা বেরিয়ে যারা হাব রাস্তায়। তখন ওখান থেকে কিছুক্ষণ পরে ফোন করে বলছেন আপনাদেরকে আসতে হবে না, এখন ছেলে মোটামুটি ভালো আছে, ট্রিটমেন্টের মধ্যে আছে, আমাদের ছেলেরা আছে, আমরা দেখছি। আরও 10-20 মিনিট পরে ফোন করে বলছে যে না, ছেলে মারা গেছে। ছেলে যদি ভালোই থাকে 10 মিনিট আগে বলে থাকে যে হ্যাঁ ট্রিটমেন্ট আছে, আমাদের ছেলেরা দেখছে, ডাক্তার আছে, আমাদের অ্যাটেন্ডেন্ট আছে, তাহলে 10 মিনিট পরে কী করে মারা যেতে পারে? আমরা এর অ্যান্সারটা ওনারা দিতে পারবেন? আর যদি এতই খারাপ অবস্থা কন্ডিশন হয় শরীরে, কেন বাড়িতে জানালো না আমাদেরকে? ইভেন একটা আমরা ভিডিও পেয়েছি, দেখতে পাচ্ছি যে ওকে উইথাউট মাস্ক, অক্সিজেন মাস্ক একটা স্ট্রেচারের মধ্যে ফেলে রেখেছে। না সেলাইন চলছে, না মাস্ক আছে, না কোনো ওনাদের কোনো অ্যাটেন্ডেন্ট আছে বা ওনাদের কোনো ফোর্সের কোনো লোক আছে, না কোনো ডাক্তার আছে। একটা হসপিটালের মধ্যে একটা রুমের মধ্যে ফেলে রেখেছে। এটা কি ইরেসপন্সিবল না? এটা যদি ওনাদের ইরেসপন্সিবলের জন্য আমাদের একবারই একটা ছেলে চলে গেল, যে স্বপ্ন দেখতে প্রথম থেকে দেশের জন্য কাজ করব, তাহলে এর দায়িত্ব কি ওনারা নেবেন? কি চাইছিলেন? আমরা চাইছি যদি যাদের যে রেসপন্সিবল জন্য দায়ী আছে তাদের যেন শাস্তি হয়, এবং ওর যে ওর বাবা 1 বছর আগে মারা গেছে, ওর দাদা আছে, ওর মা আছে একমাত্র, ওদের দায়িত্বটা কে নেবে ওরা অ্যাসিওর করুক আমাদেরকে। আমরা আর কিছু চাই না। কি নাম আপনার? আমার নাম সূর্যকান্ত রায়।